জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল গত 2 সপ্তাহ ধরে, মানে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে মুখ্যমন্ত্রী পদে 9 তারিখে শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পরে কি হবে কি হবে, এই যে দুষ্কৃতীরা, এই যে চোরেরা, এই যে ধর্ষকরা, এই যে দুর্নীতিবাজরা, তারা কি সবাই ধরা পড়বে? সেই উত্তরটা আজকে শুভেন্দুবাবু দিয়ে দিয়েছেন। নন্দীগ্রামে তিনি ভূমিপুত্র, তিনি নন্দীগ্রামের এখনো পর্যন্ত ভোটার, তবে ভবানীপুরে জিতেছিলেন এবং নন্দীগ্রামে জিতেছিলেন। তিনি ছেড়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে নন্দীগ্রামে তিনি আজকে একটা বিরাট বড় জনসভা করেছেন এবং সেখানে বিধায়করা ছিলেন, দলের অন্যান্য নেতারা ছিলেন, সাংসদরা ছিলেন। সেখানে শুভেন্দুবাবু যেটা জানিয়েছেন যে কাউকে ছাড়া হবে না। তবে এর আগে আজকে সারাদিনে যা হয়ে গেল তাও খুব চিত্তাকর্ষক, খুব আকর্ষণীয় সব ঘটনাগুলো হয়ে গেছে। বেলেঘাটায় যেখানে চোরখুনাল, তার যারা অনুগত, তার যারা অনুগামী, যারা মানে ফেরেববাজ, বাটপাড়, ইতর, চোর, এগুলো খুব ছোট ছোট শব্দ। অনেকে দু একজন দেখলাম একটুখানি বলেছেন যে দাদা এবার থেকে শব্দগুলো একটুখানি আপনি কন্ট্রোল করুন। ঠিক আছে, চেষ্টা করব। কিন্তু দেখুন, চোরকে চোর বলবো তাতে করে কি অসুবিধা হবে বলুন তো? আপনাদের কেন খারাপ লাগছে? ইতরকে ইতর বলবো তাতে আপনাদের খারাপ লাগবে? এই তো কিছুক্ষণ আগে যাকে ঘাড় ধাক্কা খেয়ে, গলা ধাক্কা খেয়ে চোর চোর শুনতে শুনতে দুর্নীতিগ্রস্ত জিহাদিদের রানী, চোরেদের রানী মমতা ব্যানার্জি, যিনি 15 বছর ধরে শাসন করেছেন, যিনি শোষণ করেছেন, যিনি প্রায় রক্তচোষা বাদুড়ের মতো করে রাজ্যটাকে শুষে খেয়েছেন, সেই মমতা ব্যানার্জি একটা ফেসবুক লাইভ করেছেন। আমাদের খুব ভাগ্য ভালো যে টিভি চ্যানেলগুলো, আমি সব চ্যানেল দেখি না, যে চ্যানেলটা দেখি সেই চ্যানেলে অন্তত দেখায়নি, তার ফলে আমি খুব স্বস্তিতে আছি। তো আমি একটু ফেসবুক লাইভে গিয়ে দেখার চেষ্টা করছিলাম, প্রায় আধ ঘন্টার বেশি সময় জুড়ে একই রকম, বুঝলেন না, মানে বলে না ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তিরঙ্গা পতাকা পিছনে নিয়ে সেই নরেন্দ্র মোদীকে, সেই শুভেন্দু অধিকারীকে, অমিত শাহকে, জ্ঞানেশ কুমারকে যেভাবে গালাগালি করতেন অসাংবিধানিকভাবে, বেআইনিভাবে, একইভাবে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তো তাকে তো সম্মান দিয়ে Z+ সিকিউরিটি দেওয়া হয়েছে, তার ভাইপোকে দেওয়া হয়নি, তার কথাতে আসবো। কিন্তু ভাইপো এবং পিসি মিলে, মানে লুচ্চা ভাইপো আর এই আপনার যে জিহাদিদের রানী খালা মমতা, তারা মিলে স্বীকার করতে পারছে না এখনো পর্যন্ত। বলে যাচ্ছে ভোট লুট হয়েছে, ইভিএম লুট হয়েছে, চুরি করেছে, অন্যায়ভাবে নাম বাদ দিয়েছে। আসলে ভুতুড়ে ভোটারগুলো, মানে যারা মারা গেছে, যারা একাধিক জায়গায় নাম রেখেছিল, তাদের নামটা বাদ হয়ে গেছে। বিরাট দুঃখ, সেই শোক ভুলতে পারছে না এখনো পর্যন্ত বলে যাচ্ছে যে কাউন্টিং এজেন্টদেরকে বার করে দেওয়া হয়েছে। আমি যখন, মানে মমতা ব্যানার্জি বলছেন, আমি যখন ভবানীপুরে, ওই যে আপনাদের মনে আছে শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলে তিনি গিয়েছিলেন কাউন্টিং এর দিন, তাকে লাথি মারা হয়েছিল বলে তিনি বলেছিলেন। অনেকে বলছেন যে লাথি মেরে ঠিকই করেছে, রাগ ছিল মানুষের, থুতু ফেলেছিল ভাইপোর ওপরে, মানে তার ভাইপো অভিষেক ব্যানার্জি, যার এই দুদিন আগে পর্যন্ত বিরাট বিরাট গরম গরম কথা শোনা যাচ্ছিল। আগে বলুন, মানে সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করছে যে পুরসভা আপনার বাড়ি ভাঙার জন্য নোটিশ পাঠিয়েছে, কিছু বলবেন? একদম দামি গাড়ির কাজটা একটু নামিয়ে আগে জেনে আসুন কোন জায়গাটা অনৈতিকভাবে করা হয়েছে, তারপরে আমি উত্তর দেব, আগে জেনে আসুন, এরকম বিরাট বড় রেলা। তারপরে আজকে জানা গেল যে 2 সপ্তাহ সময় চেয়েছে। ভাবতে পারেন, যে লোকটার এত রেলা, এত রংবাজি, তাকে তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জালিয়াত বলেছে। আজকে প্রকাশ্যে একদম ফেসবুকে একটুখানি আপনারা দেখে নেবেন এই পোস্টটাকে, যে হেন কোনো দুর্নীতি নেই, চুরি নেই, এই লোকটা করেনি। ভাইপো 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 ডায়মন্ড হারবার মডেল বলেছিল, ফলতা মডেল। আসল মডেলটা দেখা গেল, আসল মডেলটা বোঝা গেল। ফলতাতে তৃণমূল কংগ্রেস 4 নম্বরে নেমে এসছে, জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। ভাবতে পারেন, মানে যেখানে লক্ষাধিক ভোটে জিততো এই জাহাঙ্গীরেরা, ভাইপোর বাহিনীরা, লুচ্চা বাহিনীরা, তারা ভোটারদেরকে ভোটই দিতে দিত না। মানুষ একবার সুযোগ পেয়েছে, পুরো একদম ছাপ্পড় ফাড়কে ভোট দিয়ে দিয়েছে। কি অবস্থা জানেন? 1,49,666 ভোট পেয়েছেন দেবাংশু পান্ডা, বিজেপির প্রার্থী, আর জাহাঙ্গীর খান 4% ভোট পেয়েছে। বিজেপি পেয়েছে 71% ভোট, আর ভাইপোর দল পেয়েছে 4% ভোট, 7,783টা মাত্র ভোট পেয়েছে। এই আবহে ভাইপো এখনো দাবি করে যাচ্ছে। এক্সান্ডেলে আমরা একটু চেক করে দেখলাম, গোটাটা পড়তে ইচ্ছে করে না, কারণ পুরোটাই মিথ্যে কথা, পুরোটা অবাস্তব কথা, পুরোটাই গাজোয়ারি কথা।
তিনি দাবি করছেন যে না, এটা ঠিকঠাক হয়নি, ফলতায় নাকি বিরাট সন্ত্রাস চালানো হয়েছে। অথচ মায়েরা, বোনেরা, দিদিরা তারা বেরিয়ে এসে হাসতে হাসতে বলছেন গত 15 বছর আমরা ভোট দিতে পারিনি এবং এইবারে ভোট দিয়ে আচ্ছা শিক্ষাটা আমরা দিয়ে দিলাম। বিজয় মিছিল হচ্ছে ফলতাতে, বিজয় মিছিল হচ্ছে। ফলতার মানুষ, তাদের কাছে শুভেন্দুবাবু এবং শ্রমিকবাবু তারা চেয়েছিলেন যে লক্ষাধিক ভোটে জেতাবেন, তো তারও বেশি তারা ভোটে জিতিয়ে দিয়েছেন। এবং এরপরে যে ঘটনাটা ঘটেছে, একদম এই যে খালা মমতার একদম প্রথম দিনের সঙ্গে কাকলি ঘোষ দস্তিদার, যদিও তারও অন্যায়ের কোনো সীমা পরিসীমা নেই। তিনি অগ্নিমিত্রা পালকে, নাম নাকি মনে পড়ছিল না, সন্দেশখালির সময় সন্দেশখালির মহিলাদেরকে পার্ক স্ট্রিট কেসে, একাধিক কেসে তার মুখ থেকে অনেক ফাউল কথা আপনারা শুনেছেন। তো সেই কাকলি ঘোষ দস্তিদার কিন্তু বুঝে গেছেন, মানে অনেকেই বুঝে গেছেন, তৃণমূলের বহু সাংসদ, বহু বিধায়ক, বহু কাউন্সিলর, মানে সংখ্যা গুণে শেষ করতে পারবেন না, সব তলে তলে যোগাযোগ রাখছে, SMS পাঠাচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট চাইছে, লুকিয়ে লুকিয়ে বিজেপি অফিসে দেখা করতে যাচ্ছে। সবাইকে বলে দেওয়া হয়েছে ভাই এখন তোমাদেরকে নেওয়া হবে না। তো কাকলি ঘোষ দস্তিদার আজকে তার পদ থেকে, তিনি ওই জেলা সভাপতি ছিলেন, সেখান থেকে তিনি পদত্যাগ করেছেন এবং তিনি এই খালা মমতা আর যে লুচ্চা ভাইপো। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং কথা শুনুন। এই যে খালা মমতা আজকে যে ফেসবুক লাইভটা করেছেন, তিনি বলেছেন তাকে যে চোর চোর বলছে সেগুলো নাকি সব বহিরাগত, সব নাকি রাজ্যের বাইরের লোক। আচ্ছা, আমি তো রাজ্যের মানুষ, আমি তো ভোট দিয়েছি, এখনো কালিটা ওঠেনি, তো আমি বলছি চোর, আমি বলছি চোর, আমি বলছি লুচ্চা, আমি বলছি জিহাদিদের রানী, আমি বলছি চোরেদের রানী। সবাই বলছে, শুধুমাত্র পিসি ভাইপোর কোম্পানিটা বুঝতে পারছে না। এই ব্যানার্জি পরিবারের যে কোম্পানিটা দুর্নীতিগ্রস্ত, আকণ্ঠ নিমজ্জমান, চুরিতে নিমজ্জমান, ধর্ষণে নিমজ্জমান, মিথ্যাতে নিমজ্জমান, সবকিছু যত রকমের অপরাধ হয় সমস্ত অপরাধ এরা করেছে এবং আস্তে আস্তে বিচার হচ্ছে। মাঝখানে বলতে গিয়ে অন্য কথায় চলে এলাম, সেটা হচ্ছে আজকে বেলেঘাটা, কসবা, বিভিন্ন জায়গায় যারা এই কন্ট্রাক্টর, মানে তৃণমূলের, চোরামূলের, তোলামূলের সমস্ত প্রসাদ পাওয়া, তাদের আশীর্বাদ পুষ্ট লোকেরা যে বেআইনি বাড়িগুলো করেছিল সেগুলো বুলডোজার দিয়ে ভাঙা শুরু হয়ে গেছে। বেশ কিছু জায়গায় পুরো নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি নিজে গিয়েছিলেন এবং তিনি নিজে দাঁড়িয়ে থেকে ওই বেআইনি বাড়িগুলোকে ভাঙা শুরু করেছেন। অনেকে আহা উহু করছেন। আমাদের দর্শকদের মধ্যেও এখন দেখা যাচ্ছে ইদানিং দু একজন আবার ওই তোলামূল চোরামূলকে তাদের যন্ত্রণায় কাতর হয়ে যাচ্ছেন। তাদের উদ্দেশ্যে বলি যে এই ধরনের চুরি যদি হয় সেটাকে কি করে সমর্থন করছেন? সরকারি জমির ওপরে যেগুলো গড়ে উঠেছিল প্রাসাদের মতো পার্টি অফিস, খাস জমির উপরে গড়ে উঠেছিল এই ধরনের মাল্টি স্টোরেড বিল্ডিং, যেগুলো নিয়ে কোটি কোটি টাকা কামিয়েছে, এই চোর কুনালের মতো লোকেরা দিনের পর দিন জেল খেটে এসছে, সারদায় কেলেঙ্কারি করেছে, তারপরেও তারা বেরিয়ে এসে তাদেরকে শুনতে হয় যে নর্দমার কিট, 3.5 বছরের জেল খাটা মাল, তারপরেও তারা তাদের অনুগামীদেরকে দিয়ে তাদের সেই পাপগুলো করে যাচ্ছে। আর যখন ন্যায় মেনে, আইন মেনে, এদেশের সংবিধান মেনে সেই বিল্ডিংগুলোকে, বেআইনি বাড়িগুলোকে ভাঙা হচ্ছে, তারপরেও দেখা যাচ্ছে যে দু একজন আহা উহু করছেন। এবং সবচেয়ে বড় আহা উহু পার্টি হচ্ছে এই খালা মমতা লুচ্চা ভাইপো, বুঝলেন তো? তা আজকে ফেসবুক লাইভে বলছেন, মমতা ব্যানার্জি বলছেন যে এইভাবে ভাঙা উচিত নয়, আমরাও তো 15 বছর শাসনে ছিলাম, পুরনো কেস কেন খুঁড়ে খুঁড়ে আনা হবে? পুরনো কেস খুঁড়ে আনা হবে না। আপনার সময়ে কোনো এফআইআর রুজু হয়নি, এফআইআর রুজু হলেও যে দোষ করেছিল তাকে ছেড়ে দিয়ে যে ভুক্তভোগী তাকে ধরা হতো, তাকে গাঁজা কেস দেওয়া হতো, অস্ত্র কেস দেওয়া হতো। আমরা তো কম দেখিনি চোরেদের রানী আমরা এ রাজ্যেরই লোক, আমরা বাঙালি। বারবার করে এই কথাটা বলে এসছি যে আপনি কাদের কথা বলছেন? আপনার সেই অবাঙালি সাংসদেরা কোথায় গেল যে তার বউকে বোরখা পরিয়ে ঘোরায়, যে বিভিন্ন রকমের বাংলা ভাষা ছাড়া অন্যান্য সব ভাষায় কথা বলতে পারে? শত্রুঘ্ন সিনহা হোক আর কীর্তি আজাদ হোক আর যেই হোক, তারা সব কোথায় গেল? তাদের আর দেখা নেই। তারা আস্তে আস্তে করে সাইড হয়ে যাচ্ছে। এই যে দিল্লি, মানে সুপ্রিম কোর্টের একজন লয়ারকে করা হলো রাজ্যসভার মেম্বার, সাগরিকা ঘোষকে করা হলো, তারা কোথায়? তাদের দেখা নেই, তাদের আর দেখাই নেই। বন্ধুরা, এই বাঙালিদের মধ্যে বিভাজন করতে গিয়ে এই মমতা ব্যানার্জি এমন পাঁকে পড়েছেন, কিন্তু তিনি জানেন তিনি চন্দনের মধ্যে, তিনি গোলাপের পাপড়ি বিছানো রাস্তায় এখনো পর্যন্ত আছেন। হয়তো মনে করছেন এখনো তার সরকার রয়েছে। দুষ্কৃতীদের গ্রেপ্তার করা শুরু হয়েছে। বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অধীনে যে সরকারটা চলছে,
সেই সরকার কি করছে যে যত এফআইআর ছিল অথবা নতুন করে হওয়া এফআইআর গুলোকে দ্রুত নিষ্পত্তি করতে চাইছে। একদম ভালো করে ধরা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে। প্রায় শখানেকের কাছাকাছি অ্যারেস্ট হয়ে গেছে ইতিমধ্যে। এই সংখ্যাটা যে কোথায় যাবে সেটা বলা খুব মুশকিল। আচ্ছা, শুভেন্দুবাবু আজকে নন্দীগ্রামে গিয়ে তিনি কি বলেছেন একটু আমরা ছোট করে শুনে নেব যে কি আমাদের থাম্বনেল যেটা করেছে ছাড়বো না কাউকে। শুনুন, মানে বড় বক্তৃতা, সেখান থেকে কেটে খুব ছোট করে আপনাদের শোনাবো। একটু শুনুন। ভরসা রাখুন আপনারা আমাদের উপরে। আপনারা চিন্তিত ওই 5 বছরের মিথ্যা মামলা নিয়ে, তাই তো? যা করার আইনি পথে করব। আমি জানি আমার 4000 কর্মীকে আপনারা মামলায় জড়িয়েছেন। আপনি কি ভাবছেন सबका साथ सबका विकास ही शुरू होगा, सबका हिसाब नहीं होगा? हिसाब तो जरूर होगा। হাতে আইন তুলবেন না। এখনো গুন্ডাগুলো বাড়িতে আছে, চাইলে তো ইট খুলে নিতে পারেন আপনারা। না করবেন না, বিজেপি এটা করে না। এদের আসল জায়গা হবে জেল। আমি একটাকেও ছাড়ব না। দেবব্রত মাইতির কেস ছাড়ব না। মামনি জানা সাহেব দাসের উপরে মারা কাঞ্চননগরে আমি ছাড়ব না। গোপাল চক, রানী চক, সাতাঙ্গাবাড়ি আমি ছাড়ব না। তারাচাঁদবাড়, দক্ষিণ কেন্দামারি আমি ছাড়ব না। রথিবালাড়ি, মনসা বাজার আমি ছাড়ব না। আমার সব স্মরণে আছে, চোখের সামনে ভাসছে। ধনঞ্জয়কে জেল খাটিয়েছেন, শ্যামাপদকে জেল খাটিয়েছেন। কাকে বাদ দিয়েছেন? আমি ছাড়ব না। বয়ালের চন্দ্রকান্ত, টাঙ্কুরা, পীযুষরা যে লড়াই দিয়েছে আমি ভুলব না। নিবেদিতা, বর্ণালীরা মাথা নিচু করেনি, আমি এটা ভুলব না। বিকাশ ভারতীরা, তারা সেবাব্রতরা যেভাবে কাজ করেছে আমি ভুলব না। আপনারা নিশ্চিন্ত থাকুন, ভরসা রাখুন। দিলীপ পালের ছেলের ভিলেজ পুলিশের চাকরি খেয়েছে, আমি ভুলব না। সব হিসাব হবে বন্ধু, সব হিসাব হবে, শুধু দেখতে থাকুন। বন্ধুরা, শুভেন্দুবাবু যখন দিল্লি থেকে ফিরেছিলেন, মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করে, তারপরে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন তাদের সঙ্গে দেখা করে যখন ফেরেন, পশ্চিমবঙ্গে ফেরেন, তখন তিনি একটা ফেসবুকে পোস্ট করেছিলেন যে কথা হয়েছে বাংলার জন্য, উন্নতির জন্য কথা হয়েছে। তারপরে তিনি একটা কথা লিখেছিলেন যে সবকা সাথ সবকা বিকাশ করতে হবে, এই কথাটাও হয়েছে। সেটা নিয়ে কারো কারো মধ্যে একটু সোশ্যাল মিডিয়ায় আমি চর্চা দেখেছি যে ও বাবা, শেষ পর্যন্ত সবকা সাথ সবকা বিকাশ। আজকে পরিষ্কার করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে সবকা সাথ সবকা বিকাশের পাশাপাশি সবকা হিসাব হবে, সবকা হিসাব ভি হোগা। দেখলেন না, একদম পাড়া ধরে ধরে, কোন বুথ ধরে ধরে কর্মীদের কথা তিনি বলে দিচ্ছেন। কত সালে কার ওপরে কি অত্যাচার হয়েছিল, কোন রথিবালা আড়ি, কোন দেবব্রত মাইতি খুন হতে হয়েছিল, শুধুমাত্র শুভেন্দু অধিকারীকে সমর্থন করেন বলে। আজকে একটা খুব ছোট্ট তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, খুব গুরুতর, খুব গুরুত্বপূর্ণ, আমার একদম ব্যক্তিগত তথ্য। যখন এই তৃণমূলের শাসন চলছিল, যখন আমি দাপটের সঙ্গে সাংবাদিকতার পেশায় ছিলাম, যখন আমি চাকরি করছিলাম, তখন শুভেন্দু অধিকারীকে আমি পার্সোনালি একটা অনুরোধ করেছিলাম। একটা উপকূল এলাকায়, খুব গরিব জায়গা, পাড়া, সেখানে রাস্তা ছিল না এবং পানীয় জল ছিল না। তো আমি শুভেন্দুবাবুকে বলার পরে সেই ব্যবস্থাটা হয়ে গিয়েছিল এবং অমিত শাহের সঙ্গে দেখা করার মুহূর্তের একটা ছবি আমি শুধুমাত্র ফেসবুকে পোস্ট করে সেটা কৃতজ্ঞতা প্রকাশ করেছিলাম এবং সেই অপরাধে আমার চাকরি চলে যায়। ভাবতে পারেন, এরা শেখাচ্ছে নীতি নৈতিকতার পাঠ। শুধুমাত্র একটা ছবি পোস্ট করে
কৃতজ্ঞতা জানানোর অপরাধে আমার চাকরি চলে গিয়েছিল, সেই তৃণমূল নেত্রী আজকে শেখাচ্ছে নীতি নৈতিকতার পাঠ। তাদের চাকররা, চোরকুনালরা শেখাবে নীতি নৈতিকতার পাঠ, গণতন্ত্রের পাঠ। আমাদের সেটা শুনতে হবে। দেখুন, যা চলছে একদম ঠিকঠাকই চলছে, আরো দরকার। এই বেআইনি বাড়িগুলোকে সরকারি জমির ওপরে গড়ে ওঠা পার্টি অফিস, সরকারি জমির ওপরে গড়ে ওঠা এবং মানে কি বলা যায়, জোর করে ছিনিয়ে নেওয়া অতি অল্প টাকায়, কোনো নিয়মের তোয়াক্কা না করা, কোনো রকম পারমিশন নেই, সেখানে ফ্ল্যাট বাড়ি গড়ে তোলা, সেগুলোকে ভাঙবে না, ঠিক করেছে। আরো বেশি করে ভাঙা উচিত এবং যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে দুর্নীতিগ্রস্তদেরকে, এই তালিকাটা আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হোক, এই প্রার্থনা করি, এই আবেদন করি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমাদের সবার অনেক অনেক বেশি প্রত্যাশা, কিন্তু তিনি এই গত 2 সপ্তাহে যা করে দিয়েছেন প্রত্যাশার বেশি। আমরা আবার এতটা আশা করিনি। যা করেছেন তার জন্য কোটি কোটি নমস্কার জানালেও কম হবে। আমরা শুভেন্দু বাবুর পাশে ছিলাম, এখন আছি, ভবিষ্যতেও থাকব। নন্দীগ্রাম কিন্তু দেখিয়ে দিয়েছে গোটা রাজ্যকে, পথ দেখিয়েছে। নন্দীগ্রাম 2021 সালেই এই অত্যাচারী মমতা ব্যানার্জিকে হারিয়ে দিয়েছিল 1956 ভোটে। এবার নন্দীগ্রামও হারিয়েছে, ভবানীপুরও হারিয়েছে। বন্ধুরা, এরপরে আপনারা আরো কি কি চাইছেন সেটা কমেন্ট করে জানাবেন। আজকের এই এপিসোড কেমন লাগলো সেটাও জানাবেন। অবশ্যই ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আপনাদের পরামর্শ শিরোধার্য করে আমরা আগামীর পথে এগিয়ে যাব। একমাত্র পথেও আপনাদের পরামর্শ। যারা প্রথমবার দেখছেন, নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।